কিন্তু কংগ্রেসে গতবার 1,20,000 ভোট পাওয়ার সময় কংগ্রেসের যেটা অবস্থা ছিল তার থেকে কংগ্রেসের অবস্থা আজকে অনেক খারাপ। আজকে সেই কমলাক্ষবাবু কংগ্রেসের সাথে নেই, কংগ্রেসের মেম্বার হওয়া সত্ত্বেও খোলাখালি বিজেপিকে সহায় করতেছেন উনি। সিদ্দিক সাহেব আজকেও কংগ্রেসের এমএলএ, তারপরে উনি খোলাখালিভাবে বিজেপিকে সহায় করতেছেন, কংগ্রেসের সাথে নেই। কংগ্রেসও যদি এই 3টা আসন আমাদের যেখানে আমরা আছি এখানে সময় অপচয় না করে বাকি 11টায় যদি কংগ্রেস এফোর্ট লাগাইতো লাভ হইতো, কিন্তু কংগ্রেস হয়তো 2-1টা সেখান থেকে জিতে আসতে পারতো, আসলে আমরাও ভালো পাইতাম। বিজেপির যত কম করান যায় তত ভালো, কিন্তু কংগ্রেসে সেটা না করে বাকি 11টায় হেমন্তকে ছেড়ে দিয়ে শুধু জল ঘোলা করার জন্য, আজমল সাহেবকে ডিস্টার্ব করার জন্য আমাদের এই 3 সিটে কংগ্রেসের লড়াই লড়ছে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমাদের বরাকণ্ঠ স্টুডিওতে উপস্থিত হয়েছেন AIUDF দলের স্পোক্স পার্সন তথা জনিয়া সমষ্টির বিধায়ক তথা গুয়াহাটি ইউনিভার্সিটির প্রাক্তন গেস্ট লেকচারার ডক্টর হাফিজ রফিকুল ইসলাম। তো ডক্টর হাফিজ রফিকুল ইসলাম সাহেব, আপনার বরাকণ্ঠ স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। তো তাই মানে এই লোকসভা 2024 ইলেকশন যেটা চলে সমগ্র ভারতবর্ষ, তো ওই AIUDF পার্টির প্রচার কার্য চালাইবার লগে সুদূর গুয়াহাটিতে গিয়া করিমগঞ্জ লোকসভা মানে 2 দিন হয়ে গেছে, বিগত 2 দিন থেকে প্রচার কার্য চালাইয়া যাইতরা। তো আমরা কিছু মানে তার লগে কিছু আলাপ আলোচনা করমু, আপনারা নিশ্চয় জানতে পারবা তান এই প্রশ্ন উত্তরের মাধ্যমে কি ধরনের প্রিপারেশন লইয়া কি ধরনের কাজ কার্য চালাইয়া যাইতরা। তো যেহেতু আপনি বিগত 2 দিন থেকে করিমগঞ্জ লোকসভাতে আপনি আপনার পার্টির ইয়া প্রচার চালাইয়া যাইতরা, তো কিতা রেসপন্স হইরা আপনারা ফিল্ড বা মানুষের মতামত কীরকম, কিতা আপনার অনুভব? আমি গতকালকে আসছি, গতকালকে আমার হাইলাকান্দি প্রোগ্রাম ছিল কাটলিচড়া সমষ্টিতে, ভালো প্রোগ্রাম হয়েছে। কৃষ্ণপুর বাজার সেখানে একটা প্রোগ্রামে আমি ছিলাম। এরপরে তো আপনার বৃষ্টি বাতাস, রাত্রে তুফান, এরকম একটা পরিবেশ হয়, গোটা রাত্র হয়। তো আজকে করিমগঞ্জে আমার 2-3টা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করলাম। এখানে ভালো, যথেষ্ট ভালো রেসপন্স জনগণের। আর যেহেতু করিমগঞ্জ আসন যদি আমরা লক্ষ্য করি 2009 সাল থেকে, 2009 সালে তো রাজেশ মালা একবার তো বরাকের জনগণ জানে যে উনি ঘোষিত হয়েছিলই প্রায় মানে অনানুষ্ঠানিকভাবে রাজেশ মাল্লা জিতেছে, কিন্তু তারপরে পরবর্তী গৌতম রায় এখানে মিনিস্টার ছিলেন তখন। আজকের আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট রশিদ চৌধুরী সাহেব, উনি আমাদের AIUDF-এর অবজারভার ছিলেন। তো উনি মাঝখানে যখন বের হয়ে যায় তারপরে ঘোষণা হয় যে কংগ্রেসের ক্যান্ডিডেট এখানে জিতেছে। আমি বলার অর্থ হলো 2009 সালে শক্তিশালীভাবে আমরা জিতেছিলামই, সেটা কংগ্রেসের রেকিং করে সিটটা আমাদের হাতে থেকে কেড়ে নিয়েছে 2009 সালে। 2014-তে রাধেশ্যাম বিশ্বাস যে এখান থেকে MP, আমি করিমগঞ্জ হাইলাকান্দিবাসীদেরকে ধন্যবাদ দিই, ওনারা যথেষ্ট ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছিলেন। এবার 2019 সালের যেটা MP ইলেকশন, সেখানেও রাধেশ্যাম বিশ্বাসজিকে করিমগঞ্জ হাইলাকান্দির জনগণ 4,36,000 ভোট ওনাকে দেন, কংগ্রেসের শুধু 1,20,000 ভোট পান। তো এখানে তো বেসিক্যালি কংগ্রেস 2008-9 থেকে কংগ্রেস যথেষ্ট দুর্বল। এবার কমলাক্ষও নেই, সিদ্দিক সাহেবও নেই, কংগ্রেসের তো কোনো বিধায়কও নেই। তো এবার আমি মনে করি যে সেই আমাদের 4.5 লক্ষ ভোট আর সামান্য কিছু বৃদ্ধি করতে হবে, আর সেটা করিমগঞ্জ হাইলাকান্দির জনতায় দেবে আমাদেরকে পক্ষে। শাহাবুল ইসলাম চৌধুরী সাহেব জিতবেন ইনশাল্লাহ। তখনকার AIUDF-এর যেটা পারফরমেন্স আর বর্তমান AIUDF-এর পারফরমেন্সের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তখন AIUDF-এর বিটটা অনেক মজবুত ছিল, কিন্তু এখন বরাকবেলিতে আজকের তারিখে AIUDF কিন্তু সেই আগর AIUDF নয়। তো এটা সম্পর্কে আপনি কিতা হইতে চান? নেই তো, দল সংগঠনের তো উত্থান পতন বা একটু আপস অ্যান্ড ডাউন থাকে, কিন্তু আমি মনে করি না যে আমরা সেইভাবে দুর্বল হয়েছি। কিন্তু কংগ্রেসের যদি আপনি কংগ্রেসের দিকে আসেন, কংগ্রেসের তো কিছুই নেই। আমাদের কংগ্রেসে গত বছর 1 লক্ষ ভোট পাওয়ার সময় কংগ্রেসের প্রতিনিধি এখানে ছিলেন, সিদ্দিক আহমদ নিজেই শক্তিশালী কংগ্রেসের প্রতিনিধি, কমলাক্ষ তখন কংগ্রেসের প্রতিনিধি। তারপরেও কংগ্রেসের 1 লক্ষ ভোট, কংগ্রেসের কাঠামোও ছিল। কিন্তু এবার যদি এই সময় আপনি দেখুন সাংগঠনিকভাবে কংগ্রেসের দিকে তো অনেকটা শক্তিশালী আমরা। হ্যাঁ, গতবারের সাথে এবার কম্পেয়ার করে 1% এদিক সেদিক আপনি বলতে পারেন, সেটাকে আমি নৎসাৎ করি না। কিন্তু কংগ্রেসে গতবার 1,20,000 ভোট পাওয়ার সময় কংগ্রেসের যেটা অবস্থা ছিল তার থেকে কংগ্রেসের অবস্থা আজকে অনেক খারাপ। আজকে সেই কমলাক্ষবাবু কংগ্রেসের সাথে নেই, কংগ্রেসের মেম্বার হওয়া সত্ত্বেও খোলাখালি বিজেপিকে সহায় করতেছেন উনি। সিদ্দিক সাহেব আজকেও কংগ্রেসের এমএলএ, তারপরে উনি খোলাখালিভাবে বিজেপিকে সহায় করতেছেন, কংগ্রেসের সাথে নেই। ঠিক কংগ্রেসের জেলা বিভিন্ন দায়িত্ব থাকা ব্যক্তিগণ তারাও আজকে কংগ্রেসের সাথে নেই। তো আমি মনে করি কংগ্রেসের
কংগ্রেসের থেকে অনেক বেশি শক্তিশালী অবস্থায় আমরা আছি। এই বিগত দিনে ডিলিমিটেশন হওয়ার কারণে এই করিমগঞ্জ লোকসভাতে 2 লক্ষের সামান্য বেশি মুসলিম ভোট এখন এখানে বেশি আছে। সেই হিসাবে এখানে কংগ্রেসের যিনি প্রতিনিধি মানে মানুষের কথা আর সাধারণ মানুষের কথা হইলে একজন স্ট্রং মানে প্রতিনিধি কংগ্রেসে তারা নমিনেট করছে। তো আপনারা কিতা মনে করেন কংগ্রেসে একজন স্ট্রং ব্যক্তিরে ক্যান্ডিডেট দেওয়ার কারণে আপনারা একটু ব্যাকফুটে আসেন এখানে না কিরকম কী ভাবেন? না দেখুন, এই স্ট্রং তো উইলিংনেসের উপর হয়। আমি কোনো ব্যক্তির উপর কোনো ধরনের কটাক্ষ করব না, সকলকেই আমি সম্মান করি। তো আমাদের যিনি ক্যান্ডিডেট উনিও MA-LLB, একজন সমাজসেবক, মাটির মানুষ, জনগণের সাথে থাকেন। করিমগঞ্জ এবং এই এলাকায় বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন উনি বিগত দিন। তখন তো কোনো ইলেকশন ছিল না, বাই নেচার উনি জনগণের সাথে থেকে জনগণের কাজ করে জনগণকে সহায় করে ভালো পায়। শাহাবুল ইসলাম চৌধুরী উনি আমাদের ক্যান্ডিডেট। বাকি চৌধুরী সাহেব আইনজ্ঞ, উনি গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট। কিন্তু বিগত দিন আমরা যেটা দেখেছি যে আইনগতভাবেও কিন্তু উনি কাজ আমাদের কমিউনিটিকে অনেক কিছু সাহায্য করতে পারতেন, কিন্তু সেটা আমরা দেখিনি। উনি ওনার প্রফেশনে ব্যস্ত, উনি ওনার ভালো একজন উকিল, কিন্তু উনি ওনার প্রফেশন হিসাবেই উনি কাজ করছেন। আপনি যদি লক্ষ্য করেন বিশেষভাবে NRCর কাজ যখন চলে 2014-15 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই 5 বছর টানা NRCর কাজ সুপ্রিম কোর্টের তদারকে যে আসামে চলে, আসামের জনগণ জানেন সেই সময় প্রত্যেক মাসেই প্রায় কখনো মাসে 2 বার সুপ্রিম কোর্টে সেই কেসের হিয়ারিং হতো। আমরাও পার্টি সেখানে, সেই আরও বিভিন্ন দল সংগঠন আমসুর থেকে আরম্ভ করে জমিয়ত উলামা, মওলানা বদরুদ্দিন আজমল সাহেবের পক্ষ থেকে আমরা সেখানে পার্টিভুক্ত হয়ে আমরা প্রত্যেক মাসে 1-2 বার সেখানে উপস্থিত হয়েছি। উকিল দিয়েছি আমরা সুপ্রিম কোর্টে, বড় বড় উকিল দিয়ে আমরা ফাইট করেছি। অভিষেক মনু সিংভির মতো, রাম জেঠমালানিকেও আমরা উকিল হিসাবে খাড়া করেছি। আগে NRCর কেসে আমি বলছি না, আগে অন্য কেসে অভিষেক মনু সিংভের থেকে আরম্ভ করে BH মার্লি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ওনারা দুষ্মন্ত দাবে, তো বড় বড় উকিল দিয়ে আমরা ফাইট করছি। আমি বলার অর্থ হলো যে আসু এবং আপনার সম্মিলিত মহাসংঘ অভিজিৎ শর্মা যে চায় যে 80 লক্ষ মুসলমানদের নাম NRCর থেকে বাদ পড়ুক, এই জন্যই এরা দিল্লিতে বারবার যায়। আসু এবং অভিজিৎ শর্মা যে 80 লক্ষ 1 কোটি মুসলমানদের নাম NRCর থেকে কীভাবে বাদ ফালানো যাবে। আর আমরা সেখানে এই জন্যই তদারকি ছিলাম যে ভারতীয় নাগরিক মুসলমানের একজন নাম যাতে সেখান থেকে বাদ না পড়ে। সেখানে আসুর হয়ে, সম্মিলিত মহাসংঘর হয়ে কমল নারায়ণ চৌধুরী গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট প্রত্যেক মাসে তাদের হয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে কীভাবে আমাদের নাম কাটা যাবে, গুয়াহাটি হাইকোর্টের একজন সিনিয়র উকিল KN চৌধুরী বারবার যেতেন সেখানে তাদের হয়ে। কিন্তু আমাদের হয়ে তো চৌধুরী সাহেব যাইতে পারতেন। একদিনও সেই 5 বছর আমি চৌধুরী সাহেবকে দেখি নাই যে হাফিজুর রশিদ আহমদ চৌধুরী একজন আইনজ্ঞ হিসাবে সুপ্রিম কোর্টে গিয়ে একদিন উনি আমসু বা জমিয়তের পক্ষ হয়ে সেটা শুনবেন বা তাই সেখানে পরামর্শ দিবেন বা ব্রিফ করবেন বা যাবেন। আমি কিন্তু 5 বছরের কোনো দিন দেখিনি ওনাকে। তো আপনার কথাটা কি একটা জিনিস ক্লিয়ার যে আপনারা দিল্লি যখন সুপ্রিম কোর্টে এটা নিয়ে অনেক দৌড়াইতরা বা বহুত দৌড়াইছেন, আপনারা ইন্ডিয়ার যারা টপ মোস্ট উকিল কয়েকজনের আপনার নাম কইছেন, তো আপনারা কি মানে এটা শুধু একা আপনার পার্টির পক্ষ থেকে এটা করা আনি না, আপনারা অন্য কেউ এটা তো আপনারা সাপোর্ট করে? আমি বলি না যে একা আমাদের ক্রেডিট, বিভিন্ন দল সংগঠন আছে সেখান থেকে, কিন্তু জমিয়ত উলামা, মওলানা বদরুদ্দিন আজমল সাহেব নেতৃত্বাধীন জমিয়ত উলামা, আবার জমিয়ত বলতে তো আপনার আসামে শক্তিশালীভাবে আপনারা সবাই জানে যে মওলানা বদরুদ্দিন আজমল সাহেবের জমিয়ত উলামা শক্তিশালী, বা পরবর্তীতে আরেকটা জমিয়তের উইংস আছে ওনারাও গিয়েছেন। কিন্তু শুরুতে সেই 2011 থেকেই, কিন্তু 11 থেকে 13 থেকেই মওলানা বদরুদ্দিন আজমল সাহেব, তখন আসামে দ্বিতীয় জমিয়তের জন্মই হয়নি তখন, ওনারা ছিলেন না, ওনারা পরবর্তীকালে গেছে। আমসু, আমসুকে তো ধন্যবাদ দিতেই হবে। আমসু ছাত্র সংগঠন হিসেবে, অরাজনৈতিক সংগঠন হিসেবে, এতে আমসুর কথা যদি রকিবুল হোসেন কংগ্রেসে দাবি করে যে আমসু আমার, আমসু তো কংগ্রেসের কোনো উইংস না, আমসু কোনো ছাত্র সংগঠন, কংগ্রেসের ছাত্র সংগঠন না। কংগ্রেসের ছাত্র সংগঠন হলো NSY। গতিকে এখন আমসুয়ে লড়াই করা, আমসুয়ে জনগণের কাছে থেকে সাহায্য নিয়ে তারা কেস ফাইট করে, এটা যদি কংগ্রেসে বলে যে আমরা সেটা করছি বাহাবানিতেই, এই ধরনের মিথ্যা প্রচার করা আমি মনে করি রকিবুল হোসেন বা কংগ্রেসীরা মোটেই সমীচীন না, ঠিক না। যেটা আমি বলছি যে একা আমরা ক্রেডিট চাই না, কিন্তু কয়েকটা কেস, মেজর কেস যেটা একা আমরা লড়ছি বা অন্যরাও যদি গিয়েছে অনেক পরে, যেমন আপনার লিঙ্ক সার্টিফিকেটের কেস, NRCর যখন কাজ চলে 48 লক্ষ মহিলাদের নাম, যেটা পঞ্চায়েত লিঙ্ক সার্টিফিকেটটা বৈধ হবে কি হবে না, গুয়াহাটি হাইকোর্টে যখন এখানে সিদ্ধান্ত হলো যে না, পঞ্চায়েতের সার্টিফিকেট লিঙ্ক সার্টিফিকেট হিসাবে সেটাকে বৈধ হিসাবে গণ্য করা হবে না, তখন আমরা সাথে সাথে সুপ্রিম কোর্টে যাই। রূপজান বেওয়াকে পার্টি করে রূপজান বেওয়ার কেস বদরুদ্দিন আজমল সাহেব চালান। রূপজান বেওয়া নিজেও স্টেটমেন্ট দিয়েছে, সেটা আমাদের কেস, আজমল সাহেবের কেস, জমিয়তের কেস। আর সেই কেসে গিয়ে আমরা
পরবর্তীতে যারা যায় সেখানে নাম লাগায় আমাদের কেসের সাথে টেক করে দেওয়া হয়। আর আমার খুব ভালোভাবে মনে আছে, আমি সুপ্রিম কোর্টে কোর্ট রুমে ছিলাম, এই কেসটা কয়েক মাস চলে। কয়েক মাস যাওয়ার পরে কংগ্রেসীদের পক্ষ থেকে কোনো একজন সেখানে অন্তর্ভুক্তি হওয়ার জন্য আইএ ফাইল করে। সেদিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন রঞ্জন গগৈ, বলছেন যে টাইম ইজ ওভার, এখন আর এখানে অন্তর্ভুক্তি হওয়ার টাইম নেই। এই 48 লক্ষ মা বোনদের যে পঞ্চায়েত সার্টিফিকেটের বৈধতা সম্পর্কে পরবর্তীতে আমরা গিয়ে সেই কেসে আমাদের পক্ষে রায় হয়, 48 লক্ষ মা বোনরা সুফল পায় এবং তেনাদের নাম এনআরসিতে আসে। আমি মনে করি এই কেসে যদি সম্পূর্ণ ক্রেডিট মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে দিতে হবে, ওনার জমিয়তকে দিতে হবে। বাকি ডি বোর্ড, এনআরসি বা অন্যান্য আরও কেস আপনার আছে, ডেলিমিটেশনেও আমরা কেস করেছি, এখানে অন্যান্যরাও পার্টি আছে। কিন্তু এখানে এই করিমগঞ্জ লোকসভাত কংগ্রেসের যিনি প্রতিনিধি হাফিজ রশিদ আহমদ সাহেব, তো তান পক্ষ থাকিয়া মানে যারা ক্যাম্পেইন করে তারা যে তান এনআরসির সময় তান বিরাট অবদান আছে, বিরাট ভূমিকা আছিল এনআরসির সময়, তাই অনেক মানুষের হেল্প করছেন, বিভিন্ন ধরনের হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক অনেক মানুষের মানে হেল্প করছেন, কেস চালাইয়া গেছেন। এটা সম্পর্কে আপনি কি দাবি? এনআরসির কাজ তো গুয়াহাটি হাইকোর্টে কিচ্ছু হয়নি, এটা সকলেই জানে যে এনআরসির কাজ ফিল্ডে হয়েছে। আমাদের সর্বসাধারণ রাইজ হিয়ারিং, অনেকবার হিয়ারিং দিতে হয়েছে তেনারা, আর ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে হিয়ারিং থেকে আরম্ভ করে নাম অন্তর্ভুক্তি, বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করায় সর্বসাধারণ রাইজ অনেক হাস্তা তারা হয়েছে, এটা সকলেই জানে সে কথাটা। কিন্তু এনআরসির কাজটা সুপ্রিম কোর্টের সুপারভিজরে সে কাজটা হয়েছে। আর সুপ্রিম কোর্টে প্রত্যেক মাসে, কখনো মাসে দুবার, কখনো মাসে একবার ওনারা এই কেসটার তদারক করতেন যে কীভাবে কাজ চলছে, কতটুকু হইলো, কোথায় কোনো অসুবিধা নাকি, কখনো ওআইয়ের ম্যাটার আসছে, কখনো আরও কিছু ম্যাটার আসছে, তো সুপ্রিম কোর্টে এগুলো শুনানি করছে। তো গুয়াহাটি হাইকোর্টে এগুলো ম্যাটারই নেয়। গতিকে রশিদ চৌধুরী সাহেবের হইয়া প্রসারক যারা তারা যদি এই ধরনের কথা বলতেছে, এটা তাদের অজ্ঞতা। এনআরসির কাজ গুয়াহাটি হাইকোর্টে থেকে হয় না, এটা সুপ্রিম কোর্টে থেকে হয়েছে। আর আমি নিজে সাক্ষী, সেই 14 আর 15 থেকে যখন কাজ চলে 19 পর্যন্ত যখন ফাইনাল মানে লিস্ট এনআরসির বের হয়, এই 5 বছর কার্যকাল যতবার সুপ্রিম কোর্টে এই কেস উঠছে, প্রত্যেকবার আমি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের হয়ে আমাদের দলের বিধায়ক হিসাবে বলেন বা জমিয়তের রাজ্যিক জমিয়তের আমি সম্পাদক হিসাবে আমি সেখানে থাকতাম। অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হাফিজ বশির কাসিমি স্যার, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবও মাঝে মাঝে উনি যাইতেন, এবং আমি তো বরাবর থাকছি এবং আমাদের হয়ে আরও অনেক লোক থাকছেন। আর এটা গোটা আসামের জনগণ দেখছে। এই 5 বছর কার্যকাল কিন্তু আমি রশিদ চৌধুরী সাহেবকে একদিনও দেখিনি। আপনারা এই সমগ্র আসামের মধ্যে 3টা জায়গা, 3টা সমষ্টিতে আপনারা ইলেকশনও পার্টিসিপেট করা। তো এই যে 3টা সমষ্টি আছে, এটা হইল গিয়ে মুসলিম ডমিনেটিং কনস্টিটুয়েন্সি। তো এই সিটগুলো যদি আপনারা ক্যান্ডিডেট না দিতেন, তাহলে এখানে তো কংগ্রেস জিতার চান্সেস খুব বেশি থাকতো। আর কংগ্রেসেও তো সেম বিজেপির লোকে ফাইট করার হতা হর, যেটা আপনারা হইতরা। তাহলে আপনারা এখানে ভোট বিভাজন করাই এই 3টা সমষ্টি। দেখেন, আমি বলি যে এই প্রশ্নটার মানে এটা আপনি যেটা জিজ্ঞেস করছেন, কেন আমরা 3টাই দিলাম। আমরা এর আগে 3টা সিটে জিতেছি, অবাস্তব কিছু খেলা খেলতেছি না আমরা। 2014 সালে আমাদের বরপাটা, ধুবড়ি এবং করিমগঞ্জ 3টা আসনে আমরা এখানে নির্বাচিত হয়েছি, আমাদের এমপি ছিলেন। তো আজকে যদি আমরা 3টা আসনে ইলেকশন খেলতেছি, এটা তো কংগ্রেস আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার যে আমরা 5টা, 7টা, 10টা, 12টায় খেলতে পারতাম। আজকে যে স্টেটে আমাদের 3 জন এমপি ছিল, সেখানে 3টা আসনে ইলেকশন লড়াই করা, এটা তো আমরা অনেক স্যাক্রিফাইস করেছি। কংগ্রেসকে স্পেস দিয়েছি আমরা যে তোমরা বাকি 11টা ইলেকশন লড়ে সে 11টা জিতে আসো তোমরা বা তোমাদের সহযোগী পার্টি যদি কেউ আসে, নাই সহযোগী, সেগুলার সহযোগী সবকে আউট করে দিয়ে এখন তো কংগ্রেস একলাই ইলেকশন লড়ছে, শুধু একটা সিট বাদ দিয়ে। তো এটা তো কংগ্রেস আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, ব্লেম দেওয়া বাদ দিয়ে। কেননা উত্তরপ্রদেশে যদি আপনি লক্ষ্য করেন, কংগ্রেসের মাত্র একজন এমপি, সোনিয়া গান্ধীজি। তো একজন এমপি থাকা রাজ্যে তোমাকে 30-40টা সিট লাগে, 20টা লাগে, অখিলেশ যাদবের লাগে কত ঝগড়া। ওয়েস্ট বেঙ্গলে মাত্র 2 জন এমপি কংগ্রেসের, সেখানে মমতা ব্যানার্জির থেকে সিট লাগে 20টা, উনি দেন নাই, গঠবন্ধনও হইল না, হয়তো ক্ষতি হবে, বিজেপি কি জানি লাভবান হবে। উত্তরপ্রদেশে 11th আওয়ারে গিয়া কংগ্রেসে গিয়া 10-12-15টা আসন নিচে, যেখানে মাত্র 2টা সিট, তোমার 2টা সিট, সেখানে তোমার 20টা লাগে। আর আসাম রাজ্যে আমরা 3টা আসনে ছিলাম, সেই 3টাতে আমরা লড়াই করছি। এরপরে আমাদেরকে ব্লেম দেওয়া, আমি মনে করি এই আর কোনো যুক্তিযুক্ততা নাই, 1 নাম্বার কথা। দ্বিতীয়তে, বাকি 11টা আসনের ভিতর আপনি দেখবেন শিলচর আসনে আমাদের সোনাই বিধায়ক আছে মানে আমাদের লক্ষ লক্ষ ভোট আছে সেখানে। দরং ওদালগুড়ি আমাদের দলগাঁও বিধায়ক আছে, সেখানে বিধায়ক আছে মানে আমাদের, উনি তো 1 লক্ষর বেশি ভোট পেয়ে বিধায়ক হয়েছেন। গুয়াহাটির আসনে বকো ছয়গাঁও আমাদের একসময় বিধায়ক ছিল,
গোয়ালপাড়া পশ্চিমে আমাদের বিধায়ক ছিল, এটা গুয়াহাটির আসনের ভিতরে পড়ে। তো লক্ষ লক্ষ ভোট থাকা সত্ত্বেও আমরা গুয়াহাটিতে আমরা ক্যান্ডিডেট দিই নেই, দরঙ্গদালগুড়িতে আমাদের কোনো ক্যান্ডিডেট নেই, শিলচরে আমরা কোনো ক্যান্ডিডেট দিই নেই, কলিয়াবর কাজিরঙা যেটা হয়েছে সেখানে আমাদের লক্ষ লক্ষ ভোট আছে, আমরা আগে ইলেকশন খেলে প্রায় 2.5-3 লক্ষ ভোট পেয়েছি, সেখানে আমরা ক্যান্ডিডেট দিই নেই। বরপাটা আসনে আমাদের এমপি ছিল, এবার ডেলিমিটেশনের পরে অঙ্কটা একটু ব্যতিক্রম হয়েছে, আমরা তবুও ক্যান্ডিডেট দিই নেই, যেখানে আমাদের বিধায়ক ছিল একটা সময় সরুক্ষেত্রী সমষ্টিতে। তো এই সমস্ত আসনে আমরা ক্যান্ডিডেট দিতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেখানে ক্যান্ডিডেট দেই নেই, এখানে কংগ্রেসের সুযোগ নিতে পারতো। কংগ্রেসও যদি এই 3টা আসন আমাদের যেখানে আমরা আছি এখানে সময় অপচয় না করে বাকি 11টায় যদি কংগ্রেস এফোর্ট লাগাইতো লাভ হইতো, কিন্তু কংগ্রেস হয়তো 2-1টা সেখান থেকে জিতে আসতে পারতো, আসলে আমরাও ভালো পাইতাম। বিজেপির যত কম করান যায় তত ভালো, কিন্তু কংগ্রেসে সেটা না করে বাকি 11টায় হেমন্তকে ছেড়ে দিয়ে শুধু জল ঘোলা করার জন্য, আজমল সাহেবকে ডিস্টার্ব করার জন্য আমাদের এই 3 সিটে কংগ্রেসের লড়াই লড়ছে। আপনার কথা মতো আপনারা কংগ্রেসের কারণে অনেক স্যাক্রিফাইস করছেন, কিন্তু কংগ্রেস আপনার কারণে কোনো স্যাক্রিফাইস করছে না, সেটার কারণ কিতে হইতে পারে আপনার কিনা মনে হয়? আজকের আসামের কংগ্রেসের ব্যাপারে আমি বলবো, হেমন্ত বিশ্ব এবং বিজেপির সাথে তারা মিলেজুলে কাজ করছে। আর আমাদের কথা হলো, আমাদের দলের জন্মই হলো বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলের বিরোধিতা আমরা দলের শুরুর থেকে করছি, আজকেও করছি, আগামী দিনও করে যাব। এই সাম্প্রদায়িক বিজেপি, সংবিধান বিরোধী বিজেপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তেলপানির সম্পর্ক, হুমেরু কুমেরু 2 সাইডে আমরা আছি। তাই বিজেপি বিরোধী, বিজেপির কীভাবে শক্তি কমানো যাবে সেটা কংগ্রেসে আমাদের মান্যতা দেখ না দেখ, আমাদের স্যাক্রিফাইস মানুক না মানুক, আমরা নিজাববিয়া কই, মানে আমাদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপির শক্তি যদি আমরা 11টা ছেড়ে দিই, সেখানে যদি কংগ্রেসে লাভ করতে পারে করুক, এই উদ্দেশ্য আমরা সেখানে ছেড়েছি। কিন্তু কংগ্রেসের আপনারা জানেন যে আসামে যেহেতু আসাম কংগ্রেস বিজেপির সাথে মিলে কাজ করছে, এটা এজন্য আমি বলছি, কংগ্রেসের এমএলএ কমলাক্ষ বিজেপির হয়ে কাজ করছে, কংগ্রেসের এমএলএ রহার শশীকান্ত দাস বিজেপির হয়ে কাজ করছে, কংগ্রেসের আজকের দিনে এমএলএ বসন্ত দাস সে বিজেপির হয়ে কাজ করতেছে, কংগ্রেসের এমএলএ সিদ্দিক আহমদ বিজেপির হয়ে কাজ করতেছে, কংগ্রেসের এমএলএ সুশান্ত বুড়াগোহাই রিজাইন করে বিজেপিতে চলে গেছে, কংগ্রেসের এমএলএ রূপজ্যোতি কুর্মী বিজেপিতে চলে গেছে, কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আপনার সুরেশ বরা নগাঁও, সে ডিস্ট্রিক্ট কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপির টিকিট নিয়ে সেখানে ইলেকশন লড়াই করছে। তো কি বলবেন আপনি? রানা গোস্বামী কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট, কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপির হয়ে কাজ করতেছে, বিজেপিতে চলে গেছে, কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট, কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, কংগ্রেসের স্টেট নেতা, জেলা সভাপতি, বিধায়ক সকল চলে গিয়া বিজেপির হয়ে কাজ করতেছে। আরও তো অনেক কয়েকজন আছে মুসলিম বেল্টে যেগুলো আছে কংগ্রেসের হয়ে, তারা বিজেপির হয়ে ইন্টারনালি কাজ করতেছে। তো ওই জন্য কংগ্রেস আমাদের সাথে বোঝাপড়া করে নাই, কারণ ইউডিএফ আর কংগ্রেস যদি বোঝাপড়া করে ইলেকশন হতো, 3টা আসন আমাদেরকে চালিয়ে 3টায় আমরা জিততাম, কংগ্রেসও আরও 3-4-5টায় জেতার সম্ভাবনা থাকতো। আর হেমন্ত বিশ্ব এটা চায় না। ভূপেন বরা যেহেতু হেমন্ত বিশ্বর ভালো বন্ধু, হয়তো তারাও মিলেজুলে সেই ধরনের কাজ করতেছে, যার জন্য আমাদের সাথে বোঝাপড়া করেনি। কংগ্রেসের অনেক বিধায়ক বা অনেক পদাধিকারী যারা আছে এরা মানে আপনারা হয় যে বিজেপির বি টিম, আপনার কইতে যে কংগ্রেস ছাড়িয়ে এরা বিজেপির গিয়ে জয়েন করছে, আর আবার এরা আপনারা বিজেপির বি টিম হইয়া আপনারা কাজ করডা। তারা মুখে বলে, আমি তো প্রমাণ দিলাম আপনার সম্মুখে যে আজকের দিনেও কংগ্রেসের স্যাম্বলে এমএলএ হওয়া, কংগ্রেসের এমএলএ সিদ্দিককে জিজ্ঞাসা করবেন আপনি কোন দলের এমএলএ, বলে আমি কংগ্রেসের এমএলএ, এখনও কংগ্রেসের মেম্বারশিপ ওনার আছে, ঠিক আছে, ওনাকে সাসপেন্ড করেছে। শশীকান্ত দাস থেকে আরম্ভ করে, বসন্ত দাস থেকে আরম্ভ করে, কমলাক্ষর থেকে আরম্ভ করে, রানা গোস্বামীর থেকে, সুরেশ বরার থেকে আরম্ভ করে, এই যে কংগ্রেসের সমস্ত তারা একের পর এক যাইতেছে, ডেইলি তাদের লোক বিজেপিতে যাইতেছে, জয়েন করতেছে, মাসের আরম্ভণী এবং শেষে তাদের। আর আমাদের তো কেউ যায় নাই, আমরা ইনটেক্ট 15 জন বিধায়ক আমরা জায়গায় আছি, আমাদের না কোনো জেলা সভাপতি গেছে, না আমাদের দলের কোনো বিধায়কগণ গেছে, আমরা দলের হয়ে কাজ করতেছি, বিজেপির বিরুদ্ধে কাজ করতেছি। আর কংগ্রেসে বিজেপির হয়ে কাজ করতেছে। এখন বিজেপির বি টিম কে, কংগ্রেস না ইউডিএফ? আমি তো মনে করি কংগ্রেস তো বিজেপির A+ টিম হয়ে কাজ করতেছে। তো এই আপনি বিগত 2 দিন থেকে করিমগঞ্জ লোকসভার অনেক মিটিং করছেন আপনার দলের প্রার্থীর হইয়া, তো আপনি কিটা মনে করেন এখানে করিমগঞ্জ লোকসভাতে আপনার জিতার চান্সেস কত % আছে? চান্সেস আছে, যেহেতু বিগত দিনে আমরা এখানে জিতছি। গত ইলেকশন সামান্য কংগ্রেসও যদি 1,20,000 ভোট গত 2019-এ আমাদেরকে ক্ষতি না করতো, আমরা এখানে আজকে আমাদের এমপিও থাকতো। কিন্তু এবার আমি ফুললি আশাবাদী যে করিমগঞ্জ হাইলাকান্দির জনগণ বিগত দিন যেভাবে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, বিগত দিন যেভাবে আমাদের সঙ্গে ওনারা ছিলেন, পরামর্শ আমাদেরকে দিয়েছেন, এবারও তেনারা আমাদেরকে দিবেন, এটা আমি আশাবাদী। আর আমরা জিতবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনারে। সুদূর জনিয়া থাকি গুয়াহাটি হইয়া করিমগঞ্জ আসিয়া আমরা এখানেও আমরা ডাকে আমরা সাড়া দিয়ে আমরা স্টুডিওতে উপস্থিত হওয়ার লগে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তার সঙ্গে আপনার পার্টির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? থ্যাংক ইউ। বরাক কণ্ঠ আমি এটা দেখি, বাংলা ভাষা, আমি তো ব্রহ্মপুত্র ভ্যালির জনিয়ার বিধায়ক,
কিন্তু আমি যথেষ্ট ভালো লাগে এনাদের যেগুলো প্রোগ্রাম রিজনাল ল্যাঙ্গুয়েজেও হয়। আর এখানকার যে লোকাল কাছার করিমগঞ্জ হাইলাকান্দি যে যথেষ্ট পপুলার, ইভেন আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতেও আমরা অনেকেই এটাকে ফলো করি, লক্ষ্য করি নিষ্ঠা সহকারে। আর মানে আপনার নিরপেক্ষভাবে ওনারা নিরপেক্ষ ভূমিকা নিয়ে ভালো কাজ করে। আমার আশীর্বাদ রইল যে আরও জনগণের কণ্ঠ হয়ে, বরাক কণ্ঠ, জনগণের কণ্ঠ হয়ে কাজ করে এগিয়ে যান। ধন্যবাদ।